ক্যাম্পাস শুধুমাত্র ইট পাথরের অট্টালিকা নয়, এখানে প্রতিধ্বনিত হয় সময়ের স্পন্দন। যে স্পন্দনের নারী নক্ষত্র শুধুমাত্র তৈরি হয় ছাত্রদেরকে ঘিরে, যেই ছাত্ররা আগামীর ইতিহাস বিনির্মাণের সারথি হয়ে ওঠে। আমরা জানি দীর্ঘদিন বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে বাংলাদেশের ছাত্র রাজনীতির যে একটি স্থবিরতার মাঝখানে উন্মাদনা তৈরি হয়েছে। নির্বাচন আসছে, নির্বাচনের ঢামাডোল, নির্বাচনের ডাক। এই ডাকে আমরা জানি পরিবর্তনের অঙ্গীকার আসে, আবার কখনো কখনো পুরনো বেড়াজালের বৃত্তে আমরা আবদ্ধ হয়ে যাই কিনা। এই প্রশ্নগুলো শুধুমাত্র ক্যাম্পাসের ছাত্র এবং শিক্ষকদের মাঝে নয়, এই প্রশ্নগুলো জাতি এবং জনগণের, আপামর জনগণ জানতে চায় বাংলাদেশের রাজনীতি কোন পথে। প্রিয় দর্শক, আমরা কথা বলবো ছাত্র রাজনীতি এবং ছাত্র রাজনীতির যেই ছাত্র সংসদ, সেই সংসদের যে নির্বাচনের বিষয় নিয়ে আমাদের আজকের অনুষ্ঠানে আমরা জানতে চাই এবং জানাতে চাই, আমরা শুনতে চাই। আমাদের আজকের স্টুডিওতে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কথা বলার জন্য আমরা দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের স্টুডিওতে আমার ডান পাশে আছেন জনাব আলাউদ্দিন মোহাম্মদ, যুগ্ম সদস্য সচিব এনসিপি, এবং আরও আছেন আমাদের স্টুডিওতে জনাব নাঈম আহমদ, প্রধান সংগঠক আপ বাংলাদেশ। আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে স্বাগত। শুরুতে আমার ডান পাশে জনাব আলাউদ্দিন মোহাম্মদ, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব। আমরা যদি আপনার কাছ থেকে জানতে চাই বাংলাদেশের বর্তমান রাজনীতি, ছাত্র রাজনীতি এবং ছাত্র সংসদ নির্বাচনে জনগণ, এবং আপনি একটি দলকে রিপ্রেজেন্ট করছেন, আপনার দলের কাছ থেকে, আপনার ব্যক্তিগত জায়গা থেকে আপনি কিভাবে চাচ্ছেন সংসদ নির্বাচন এবং ছাত্র সংসদ নির্বাচনের যে জায়গাটাকে? আপনাকে ধন্যবাদ, আমার বিজ্ঞ সহ আলোচক নাঈম আহমেদকে ধন্যবাদ, এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। আমরা আজকে যে নির্বাচনগুলো দেখছি, যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্বাচন সংঘটিত হলো এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতেও ছাত্র সংসদ নির্বাচনের জন্য যে তফসিল দেওয়া হয়েছে, এবং শিক্ষার্থীদের মধ্যে যে একটা, আপনি যেটা বললেন, উন্মাদনা দেখা যাচ্ছে। তো এইটা কিন্তু আমরা মনে করি যে গণ অভ্যুত্থানের যেই অনিবার্য ফসল, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোতে গণতন্ত্রের চর্চা হবে, বাংলাদেশের রাজনীতিতে তৃণমূলের প্রতিফলন ঘটবে এবং অংশগ্রহণমূলক একটি শাসন ব্যবস্থা বিনির্মাণের মাধ্যমে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। তো সেটার অংশ হিসেবে এই নির্বাচনগুলোকে আমি দেখতে চাচ্ছি। এবং আপনি যথাযথভাবেই লক্ষ্য করেছেন যে আপনার ভোটের যে হার, অথবা এখানে নারী শিক্ষার্থী এবং সাধারণ শিক্ষার্থীদের যে উচ্ছ্বাস নির্বাচনকে ঘিরে, এটা ইঙ্গিত দিচ্ছে যে বাংলাদেশের আগামীতে যেই তরুণ প্রজন্মের হাতে বাংলাদেশ যাচ্ছে। এবং আরেকটা বিষয় যদি আপনি দেখেন যে নির্বাচনের ফলাফল যেভাবে আপনার সাদরে সবাই মেনে নিচ্ছে, সবাই গ্রহণ করছে, প্রতিপক্ষকে শুভেচ্ছা জানাচ্ছে, যেটা আমরা আগে জাতীয় রাজনীতিতে নির্বাচনের পর অথবা যখন প্রতিপক্ষকে ঘায়েল করে তখন আমরা উন্নত ডেমোক্রেটিক কান্ট্রিগুলোর অভিজ্ঞতা থেকে বলতাম যে তারা কিভাবে সৌহার্দ্যপূর্ণ আচরণ করে, আমরা কেন সেই আচরণটা শিখতে পারি না, আমরা কেন প্রতিপক্ষকে মর্যাদা দিতে পারি না, প্রতিপক্ষকে সম্মান জানাতে পারি না। আমরা কিন্তু ডাকসু নির্বাচনের পরে দেখলাম যে আপনার দলমত নির্বিশেষে সবাই নির্বাচনের ফলাফলকে স্বাগত জানিয়েছে এবং যারাই জয়ী হয়েছে তাদেরকে আপনার শুভেচ্ছা জানিয়েছে। এক্ষেত্রে বাংলাদেশের যে সেকুলার ব্লকের যারা আছেন, তারা যেভাবে দীর্ঘদিন আপনার জামাত ইসলামী কিংবা শিবির অথবা দক্ষিণপন্থী রাজনীতি, যেটা এখন তারা কোট আনকোট করছেন, এই রাজনীতির উত্থান দেখতে পাচ্ছেন বলছেন, কিন্তু যখন কার্যত ভোটের মাধ্যমে দক্ষিণপন্থী ধারার কোনো অংশ আপনার জিতে যাচ্ছে, তারা কিন্তু এটাকে স্বাগত জানাচ্ছে। এক্ষেত্রে কি আপনার মনে হচ্ছে যে নির্বাচন প্রক্রিয়াটা স্বচ্ছতা কারণে এই পরিবর্তন, নাকি আমাদের মন এবং মননে যে পরিবর্তনটা, আমাদের যে, আপনি কোনটাকে বলছেন? একটা হচ্ছে নির্বাচনটা স্বচ্ছ হচ্ছে বলেই সবাই সাদরে গ্রহণ করছে, অথবা আমাদের মানসিকতায় পরিবর্তন আসছে বলে আমাদের নির্বাচনটা স্বচ্ছ হচ্ছে? কোন দিক থেকে আপনি মনে করছেন? প্রথমত আপনি একটা বিষয় সবসময় আমাদেরকে মাথায় রাখতে হবে যে আজকের বাংলাদেশ গণ অভ্যুত্থান উত্তর বাংলাদেশ, আমরা যেটাকে বারবার বলছি নতুন বাংলাদেশ। এই বাংলাদেশের যে মূল্যবোধ, এই বাংলাদেশের মানুষের মধ্যে, মানুষের মনে মগজে বিপ্লব ঘটে গিয়েছে। সেই বিপ্লব ঠেকানোর সাধ্য আর কারণেই, এটাই প্রমাণিত হচ্ছে বারবার। আপনি যেটা বলছেন নির্বাচনের ফলাফলকে গ্রহণ করা, সবাই এটা জানে। ইভেন পরবর্তী জাতীয় নির্বাচন পরবর্তী যে বাংলাদেশ, সেক্ষেত্রে জবাবদিহিতার যেই কালচার এখানে শুরু হয়েছে, এটা হয়তোবা ক্ষণিকের জন্য দমানো যাবে। সাংগঠনিক ভিত্তির মাধ্যমে অনেকেই আছে যাদের তৃণমূল পর্যন্ত সংগঠন বিস্তৃত, যাদের হাতে অঢেল অর্থ আছে, বিত্ত আছে, সামাজিক প্রতিপত্তি আছে, তারা বিভিন্নভাবে তৃণমূলের ভয়েসকে আপনার দাবিয়ে রাখার চেষ্টা করবে। কিন্তু জনগণ প্রমাণ করেছে এবং ভবিষ্যতেও করবে
যে বাংলাদেশের জনগণ এই ধরনের দাবি রাখাকে অথবা একটি শ্রেণীকে বিশেষ অংশকে মার্জিনালাইজ করে রাখাকে দীর্ঘস্থায়ী ভিত্তিতে কখনো মেনে নেবে না। সো আমি এটা বলবো যে নির্বাচন সুষ্ঠু হয়েছে, এটাও একটা কারণ। দ্বিতীয় কারণ হলো জনগণ আসলে পুরনো ব্যবস্থায় ফিরে যেতে চায় না। জনগণ চায় যে নির্বাচন, একটা মিনিমাম নির্বাচনের মাধ্যমে যদি আমরা আগাতে পারি তাহলে আসলে জনগণ যাকে চয়েস করবে, আমার পছন্দ না হলে আমি পরবর্তীতে কাজ করব সেই পছন্দটাকে প্রভাবিত করার জন্য, বাট জনগণ রায় দিয়েছে মানে আমাকে এটা মেনে নিতে হবে। এই কালচারটা ইতিমধ্যে তরুণরা অন্তত এস্টাবলিশ করেছে। জাতীয় রাজনীতিতে কী হবে সেটা ভবিষ্যতে দেখা যাবে। জি, আমরা আবার আসবো। জনাব নাঈম আহমেদ, আপ বাংলাদেশের প্রধান সংগঠক, আপনারা যদি আপনাদের নতুন রাজনৈতিক পরিক্রমা, রাজনৈতিক দল গঠনের যে উদ্যোগ, সেই জায়গা থেকে আপনি আপনার দল এবং আপনার জায়গা থেকে যদি আমরা জানতে। ধন্যবাদ আলাউদ্দিন ভাইকেও ধন্যবাদ, সুন্দর উত্তর দিয়েছেন। আমি জাস্ট এইখানে নিজস্ব কিছু অনুভূতি দিয়েই শুরু করতে চাচ্ছি। আপনার কোশ্চেনটা আমি আসবো। এক নাম্বার হচ্ছে যে আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, কিন্তু আমি জীবনে কখনো কোনো ভোট দিতে পারি নাই। তো আমাদের অনেক বন্ধুরাও ডাকসুতে ভোট দিতে পেরেছেন, আমি মনে করি তারা জীবনের প্রথম ভোট দিতে পেরেছেন। আমিও যদি দিতে পারতাম একটু মনে হয় আনন্দ বেশি লাগতো। সো এটা আমাদের জাতির জন্য মানে এক্ষেত্রে আমরা তো সর্বশেষ একটা নির্বাচন দেখেছিলাম ডাকসুতে, সেটা হচ্ছে 2019 সালে। সেইখানে আপনি ভোট দিতে মানে তখনকার যে সিচুয়েশনটা ছিল, তখন আমার ইভেন ইয়ার শেষ হয়ে গেছে, স্টুডেন্টশিপ শেষ হয়ে গেছে, আমি কোনো এমফিল কিছুতে ভর্তি হই নাই, এবং তখন ওই খুব বেশি আর্য আমার তৈরি হয় নাই যে ভোট দিতেই হবে বা এরকম কিছু। সো এবার তো দেখা গেল যে একটা বিশেষ উন্মাদনা, উৎসাহ এবং সবাই, এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে ব্যাপারটা দেখেন 80% প্লাস ভোট কাস্ট হয়েছে, অর্থাৎ এখানে কিন্তু ছাত্রলীগ নাই। আমি এই জিনিসটাই আসলে টেনে নিয়ে যেতাম যে আমাদের অনেকের আশঙ্কা আছে, আমাদের স্টেক হোল্ডার মানে ডিপে স্টেট বা অন্যান্যদের, তারা বলার চেষ্টা করে না এখন অনেকে পলিটিক্যাল এন্টিটিগুলোর সাথে, যে আওয়ামী লীগ যদি না থাকে তাইলে যদি 50%-এর নিচে হবে কিনা ভোট কাস্ট হয় তাইলে এটা গ্রহণযোগ্য হবে কিনা, ইউনূস সাহেবের এত ইমেজ, সে যদি একটা গ্রহণযোগ্য ইলেকশন দিয়ে জিতে না পারেন। দেখেন যদি ইলেকশনটা ফ্রি অ্যান্ড ফেয়ার হয়, এবং আরও বলি মেয়েদের হলে কিন্তু ভোট কম পড়েছে, যদি মেয়েদের হলের যে বুথগুলো এটা আরও নিরাপত্তা বলয় নিশ্চিত করা যেত, মানে পারসেপশন তৈরি করা যেত, তাইলে হলের বাইরে যে মেয়েরা থাকে তারা আরও ভোট দিতে আসতো, এবং ওইখানেও কিন্তু 80%+ হইতে পারতো। ফলে ইউনূস সরকার যদি একটা এই নিরাপত্তা বলয় নিশ্চিত করতে পারে এবং এই পারসেপশন মানুষের মধ্যে তৈরি করতে পারে, না তুমি আসো ভোট দাও, তাইলে আওয়ামী লীগের তো ভোটই নাই। আওয়ামী লীগের ভোটই তো হচ্ছে 2-3%। আপনি কি বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগের ভোটের পার্সেন্টেজ একেবারে তলানিতে চলে গেছে, অথবা যারা আওয়ামী লীগের সাপোর্টার ছিল দীর্ঘদিন তারা তাদের মাইন্ডসেট করে, মাইন্ডসেট না, তারা যখন আওয়ামী লীগ সরকারের পতন হয় সর্বাত্মক ডাক যখন তারা দিচ্ছে যে প্রতিহত করো আন্দোলনকারীদের, জুলাই বিপ্লবীদের, এবং শেষ পর্যন্ত ওবায়দুল কাদের যখন ফেল করছে তখন নানককে দিয়ে ডাক দেওয়ানো হয়েছে, তখনও কিন্তু 20 জন 30 জনের বেশি ঢাকায় লোক নামে নাই। কারণ হচ্ছে হ্যাঁ একটা সময় তারা বড় দল ছিল, কিন্তু এটা তাদের অপকর্মের কারণে মানুষ মানে অপকর্ম নেওয়ারও একটা লেভেল থাকে, তারা এত নিচে নামছে যে তাদের পার্টিজান লোকজন একটা পর্যায়ে যে বিরক্ত হয়ে তাদের পার্টি ছেড়ে দিছে। ফলে এখন এই দলটা খুবই একটা ক্ষুদ্র দলে পরিণত হয়েছে। ফলে আমরা যদি মানে ওইটারে বরং উল্টাভাবে অজুহাত ধরে তাদের অনেক ভোট আছে সুতরাং একটু জাতীয় পার্টিকে এখানে সুযোগ দিতে হবে যাতে এখানে কিছু আওয়ামী লীগ আসতে পারে, বা আবার একটা রিভাইজ আওয়ামী লীগ রাখতে হবে, এগুলো সব ভুংবাং আইডিয়া। এইসব জুজুর ভয় দেখায় লাভ নেই। তাইলে বলেন আমার ডাকসুতে তো আওয়ামী লীগের ভোট ছিল বা ছাত্রলীগের ভোট ছিল, সেই ভোট গেল কই? সো আমরা যদি বরং ইনিশিয়েটিভ নিয়ে একটা সুন্দর পরিবেশ তৈরি করতে পারি তাহলে বরং মানুষ ভোট দিবে, এবং এই যে জুজুর ভয়গুলো আছে, ফেসিবাদকে আবার পুনরুত্থান ঘটানোর যেই জুজু আমাদের দেখানো হচ্ছে, এইসব জুজু ভেঙে যাবে এবং মানুষ, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জাতীয় ইলেকশনে 80%-এর বেশি মানুষ এসে ভোট কেন্দ্রে ভোট দিবে। এটা হলো 1 নাম্বার। আর 2 নাম্বার যে জিনিসটা, এইখানে আমাদের দেখেন আমি নিজে শিবিরের রাজনীতি সাবস্ক্রাইব করি না, আমার রাজনৈতিক যেই আইডিওলজি, যেই ব্যাকগ্রাউন্ড, শিবিরের ব্যাকগ্রাউন্ড টোটালি আলাদা এই মুহূর্তে। তারপরও দেখেন শিবির যেই ভূমিধস যে বিজয় তারা লাভ করলো, এইটা আমাদের একটু অ্যানালাইসিস করা জরুরি। কেন তারা বিজয় লাভ করলো? শিবির নিজেও বিশ্বাস করে নাই হয়তো আগের দিন পর্যন্ত যে এত বড় বিজয় কেন তারা আসলো। দেখেন এইখানে অভ্যুত্থানের পরে অনেকগুলো যখন ঐক্যবদ্ধভাবে ছিল, অনেকগুলো বিশেষ করে বা আমাদের যতগুলো ইলেকশন আসবে সবগুলো ইলেকশনে মানুষ দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, টেম্পো স্ট্যান্ডবাজির বিরুদ্ধে মানুষ জনরায় দেবে। কলা গাছ পাইলে কলা গাছকে ভোট দেবে না। আপনি কি তাহলে বলতে যাচ্ছেন বাঘ চাষের যেই
প্রার্থী ছিলেন, তার ভালো করার কথা ছিল, কিন্তু তাদেরকে কেন ছাত্ররা গ্রহণ করেনি? এই ক্ষেত্রে আপনার কাছে কি মনে হচ্ছে যে আপনি যে বলছেন যে দুর্নীতি, চাঁদাবাজি, টেম্পো স্ট্যান্ড বা এই ঘটনাগুলোর সাথে কি আপনার বাক্সাসের প্রার্থী জড়িত ছিল বা বাক্সাস জড়িত? আচ্ছা ঠিক আছে, আমি আপনার এই কোশ্চেনের উত্তর দিচ্ছি। সহজ ব্যাপার হচ্ছে পারসেপশনটা ইম্পর্ট্যান্ট। বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদের মাঝে একটা পারসেপশন তৈরি হয়ে গেছে এবং বাংলাদেশের মানুষের কাছে একটা পারসেপশন তৈরি হয়ে গেছে। সেটা প্রমাণিত বা অপ্রমাণিত আমি সেই বিতর্কে যাচ্ছি, আমি যাচ্ছি পারসেপশন হচ্ছে যে এনসিপি ইটসেলফ একটা দুর্নীতির প্রশিক্ষণ কেন্দ্রে পরিণত হয়েছে অ্যাজ এ পার্টি আকারে। মানুষের পারসেপশনের কথা বলতেছি, অর্থাৎ একটা ভালো মানুষ এখানে ঢুকে সে কলুষিত হয়ে যায়। এবং আমি আমার যেহেতু আমার দীর্ঘদিনের কলিগও এখানে উপস্থিত আছেন, জিয়া হাসান ভাই একটা পোস্ট দিয়েছেন কিছুদিন আগে, অ্যাক্টিভিস্ট জিয়া হাসান ভাই, যে সে বলতেছেন তার পরিচিত কিছু লোক এরকম ঢোকার পরেও তারা যে বলতেছেন না, রাজনীতি করতে হলে এখন এরকম একটু করতেই হয়। এই যে পারসেপশন, এইটা খুব ইম্পর্ট্যান্ট। অর্থাৎ মানুষের কাছে পারসেপশন তৈরি হয়েছে যে এইখানে ঢুকলে একটা দুর্নীতির ক্যারিকাচারের মধ্যে একটু জড়াইতেই হয়। এটা একটা নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে বাক্সাস ইটসেলফ, ছাত্র সংগঠনের সে কিছু বাটপারি এবং ক্যারিকাচার করছে। সেইটা কি, সে প্রথমে আপনার যেদিন বাক্সাসের প্রথম যেদিন জন্ম হয় মধুর ক্যান্টিনে, সেই দিন যদি আপনি স্মরণ করেন, সেদিন তারা 2টা কাজ করছে। একটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিণতি কী হবে সেটা তারা ক্লিয়ার করে নেয়। যে অলরেডি তারা যে কমিটি দিচ্ছিল, এই কমিটি কিন্তু ওই যে জুলাই অভ্যুত্থানের সময়ের কমিটি না, পরবর্তীতে তারা এসে সারা দেশে কমিটি দিচ্ছে, রানিং সব জেলায় কমিটি দেওয়া শেষ হয় নাই, এমতো অবস্থায় তারা আরেকটা দোকান খুললো, আরেকটা ছাত্র সংগঠন খুললো, এবং ওইটার কি হবে এটার ফয়সালা না করেই, এবং তারা বললো এটা পুরোপুরি লেজুর ভিত্তিহীন ছাত্র সংগঠন হবে, ছাত্র সংগঠন হবে, সেইটা বলে তারা একটা খুললো। কিন্তু আজকে ছাত্রদের কাছে ক্রমান্বয়ে, ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদের কাছে প্রমাণিত পুরোপুরি লেজুর ভিত্তিক একটা ছাত্র সংগঠন। এই যে ডুয়ালিটি, সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটার আবেগ হচ্ছে অভ্যুত্থানের সাথে জড়িত, সেইটাকে কলুষিত করেছে। পরবর্তীতে আবার এসে যখন লেজুর ভিত্তিক তখন তারা অভ্যুত্থানের সময়ও বলছে যে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি, লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চলবে না, কিন্তু নিজেরাই আবার লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি সেখানে ইনজেক্ট করেছে। এই পারসেপশন, এই পরিস্থিতি, এই ক্যারিকাচার ছাত্রদের মাঝে যেই ধরনের পারসেপশন তৈরি করেছে, যেই ধরনের আইডিয়া তাদের মধ্যে গ্রো করেছে, তারা মনে করেছে যে না। কিন্তু একেবারে সংক্ষেপে আমি আপনাকে যে প্রশ্নটা আপনার কথার সূত্র ধরেই বলতে চাই, সেটা হচ্ছে আপনি বলছেন যে বেনিফিশিয়ারি হওয়ার জায়গা থেকে একটি ছাত্র সংগঠন, নতুন করে গজিয়ে ওঠা ছাত্র সংগঠন, যেটা একেবারে দুর্নীতির প্রতিষ্ঠানের রূপ নিয়েছে, প্রাতিষ্ঠানিক একটা রূপ নিয়েছে, পারসেপশন, রাইট? সেক্ষেত্রে তো আমাদের মানুষের যে জায়গাতে আমরা চাই যে ক্ষমতার কাছাকাছি থাকতে আমরা পছন্দ করি, যখন একটি ছাত্র সংগঠন এই মুহূর্তে ক্ষমতার কাছাকাছি আছে অথবা একটি রাজনৈতিক দল ক্ষমতার কাছাকাছি আছে, সেক্ষেত্রে তো ছাত্রদের সেই সংগঠনের সাথেই ঝুঁকে যাওয়ার কথা, ছাত্রদের সেই সংগঠনেই যাওয়ার কথা ছিল। সেটা কেন তারা অপোজ করেছে? এইটা অনেকে আমরা মনে করি অনেক সময়, হ্যাঁ সেইটা হয়। একটা সংগঠন বানানোর সময় যদি তার সাথে পাওয়ারের এরকম সংযোগ থাকে, অর্থাৎ আপনার ডিসি মহোদয় যদি আপনার ওই এলাকার কমিটিটা গুছাই দিতে একটু হেল্প করেন, সেটা ভিন্ন। কিন্তু যখন ইলেকশনের ইস্যুতে আসবেন, তখন অভ্যুত্থান পরবর্তী যে সাইকোলজি মানুষের ডেভেলপ করছে, যে দেখি এবার অন্তত আমাদের একটা লাস্ট চান্স, আমরা একটু ডেভেলপ হইতে পারি কিনা, আগের জায়গার থেকে একটু উত্তরণ ঘটাইতে পারি কিনা নিজেদের। সো মানুষ, এবং আপনি তো এটা অবশ্যই অ্যাগ্রি করবেন, বাংলাদেশের সবচেয়ে বৈচিত্র্যময় এবং সবচেয়ে সুশিক্ষিত প্রশিক্ষিত যেই জনগোষ্ঠী ভোটার হিসাবে, সেটা তো ঢাকা ইউনিভার্সিটির ভোটাররা। সেই ঢাকা ইউনিভার্সিটির ভোটাররা আসলে ডিসিশন দিছে যে না, আমরা দুর্নীতি বা দুর্নীতির অভিযোগ যাদের বিরুদ্ধে আছে, আপোষকামিতার অভিযোগ যাদের বিরুদ্ধে আছে, তাদেরকে আমরা আবার আসবো। জনাব আলাউদ্দিন মোহাম্মদ যে কথাটাই বলছিলেন, জনাব নাঈম আহমেদ, যে এনসিপি একটি দুর্নীতির একেবারে আখড়া হয়ে উঠেছে। আমরা তো অভ্যুত্থান পরবর্তী আমরা দেখেছিলাম যে বাংলাদেশের দুর্নীতি, গুম, খুন, অপশাসন, দুঃশাসনের বিরুদ্ধে মানুষের যে গণরায়, গণরোষের পরবর্তীতে যে গণরায়, সেই গণরায় হচ্ছে 5 আগস্টের যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল। সেই সংগঠনের একেবারে নেতৃত্বে যারা ছিলেন, তারাই পরবর্তীতে জাতীয় নাগরিক কমিটি বা এনসিপি নামক যে সংগঠন করেছে। সেই সংগঠন করার পর 1 বছর না যেতেই যখন আপনার পাশে বসার জনাব নাঈম আহমেদ অভিযোগ তোলেন, বা জনগণের পারসেপশন তৈরি হয় যে এনসিপি হচ্ছে দুর্নীতির একেবারে আখড়া হয়ে গেছে, বা এনসিপিকে আর ভোট দেওয়া যাবে না, যেটার প্রতিফলন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একেবারে সম্প্রতি দেখলাম।
1 বছরের মধ্যে যারা দুর্নীতির বিরুদ্ধে, অপশাসনের বিরুদ্ধে জাতিকে নেতৃত্ব দিয়েছে, তাদের বিরুদ্ধে যখন একই অভিযোগ উঠে, সেই জায়গা থেকে আপনি কীভাবে দেখবেন বা কীভাবে মূল্যায়ন করবেন? প্রথমত আপনার নাইম যেটা বললেন এবং উনি জিয়া হাসানের যে স্ট্যাটাসের সূত্র ধরে এই বিষয়টা এস্টাবলিশ করার চেষ্টা করলেন। না, বিষয়টা শুধু জিয়া হাসানের স্ট্যাটাসের না, জায়গা থেকে না, আমি বলছি পাবলিক পারসেপশনের জায়গা থেকে উনি কথা বলেছেন যে জনগণের পারসেপশনটাই রিফ্লেক্টেড হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে। সেক্ষেত্রে আপনি শুধুমাত্র জিয়া হাসান বা অন্য কোনো সোশ্যাল অ্যাক্টিভিস্টের কোনো পোস্টকে আমরা শুধুমাত্র এখানে না, এখানে যে বিষয়টা আপনার রেফারেন্সে বলছি যে জিয়া হাসানের যেই একটা যুক্তি ছিল যে এনসিপি হলো একটা দুর্নীতিবাজ বানানোর মেশিন, এখানে যদি ভালো কেউ ঢুকে সেও এখান থেকে দুর্নীতিবাজ হয়ে বের হয়, এটাই তো ছিল। এবং এখানে আমি ওখানে লিখেছিলাম যে আসলে ওনার এটার বৈধতা কী অথবা যুক্তির ভিত্তিটা কী। আসলে মূলত এটা সত্য যে মানুষের মধ্যে একটা পারসেপশন তৈরি হয়েছে এবং এটা আরও সত্য যে এটা তৈরি করা হয়েছে এবং এটা শুধু তৈরি করা হয়েছে যে এটার মধ্যে যে আমার পাশে যে বাংলাদেশের নাইম বসে আছেন সেও এটার বাইরে, তা কিন্তু না। মূলত গণঅভ্যুত্থানের মাধ্যমে যে শক্তিগুলো একত্রিত হয়েছিল সারা বিশ্ব এবং বিশেষ করে বাংলাদেশকে নিয়ে যারা কনসার্ন, দেশের বাইরেও আছেন, দেশের ভিতরে এস্টাবলিশমেন্ট আছেন, তারা দেখতে পেল যে মানুষ মূলত বাইনারি রাজনীতির বাইরে এসে মানুষ ঐক্যবদ্ধ একটা জায়গায় নতুন কিছু করার জন্য একত্রিত হয়ে গিয়েছে। তো প্রথমত তারা কিন্তু খুব সচেতনভাবেই তারা এই প্ল্যাটফর্মটাকে তারা ধীরে ধীরে তারা ডিভাইডেড করেছেন, অনেকগুলো ফ্রন্টে বিভক্ত করেছেন। দ্বিতীয়ত হলো যে ব্যক্তি ধরে ধরে তারা চেষ্টা করেছেন এখানে এটা দুর্নীতিগ্রস্ত এবং ক্ষমতার অপব্যবহারকারী প্রতিষ্ঠান হিসেবে এটাকে প্রমাণ করার জন্য। এখন আমি যদি আপনাকে জবাব দিতে যাই যে এখানে আমাদের যেই কেন্দ্রীয় নেতৃত্ব আছে, কেন্দ্রীয় নেতৃত্বরাই মূলত এখন পর্যন্ত আমাদের মানে চোজেন দ্য বেস্ট পিপল, যে আমরা এই মানুষগুলো একত্রিত হয়ে আমরা তৃণমূলে ধীরে ধীরে ছড়িয়ে পড়ার চেষ্টা করছি। আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব কয়জনের বিরুদ্ধে দুর্নীতি প্রমাণিত হয়েছে? আপনি যদি বলেন যে আমাদের সাথে একজন যুক্ত হয়েছিল, সেম কথাটা তো বাংলাদেশ আওয়ামী লীগ বলেছিল গত 16 বছর যে আপনি প্রমাণ করেন দুদক তাদের নামে আমরা দুদক পর্যন্ত যাচ্ছি না। আমি যখনই ক্ষমতার পরিবর্তন হয়ে গেছে তখন দুদক গিয়ে মামলা করছে, তারা আগে করছে না। এখনো কি সেম ঘটনা ঘটছে যে আপনারা প্রমাণের জায়গায় বসে আছেন? প্রথম কথা হলো যে যখনই ক্ষমতার পরিবর্তন হয়ে যাবে তখন দুদক কিছু করার দরকার নেই। দুদক তো এখনই করতে পারে, বিকজ এনসিপির যারা নেতৃত্বে আছেন তারা গণঅভ্যুত্থানের মাধ্যমে মাঠ থেকে উঠে এসেছেন সত্য, তারা তো কোনো ক্ষমতার আশেপাশে যুক্ত না যে তারা আসলে এখানে আপনার তাদের বিরুদ্ধে দুদক প্রতিবেদন করতে পারবে না কিংবা অন্যান্য গোষ্ঠী আপনার তদন্ত চালাতে পারবে না। প্রথমত হলো যে আপনি দেখেন যে আপনার এখানে যেমন আপনার একজন উপদেষ্টার এপিএস দুর্নীতি করে, দুর্নীতির দায় নিতে হয় এনসিপিকে। আমরা এই প্রশ্নটা করতে চাই, আপনি জনগণকে আপনি ভেবে দেখেন যে একজন উপদেষ্টা এপিএস, হ্যাঁ যদি উপদেষ্টা আমাদের নির্বাচিত হয়, আমাদের অংশ হয়ে থাকেন অভ্যুত্থানের সময়কাল, হতে পারে যে ঠিক আছে সেটা আমরা মেনে নিচ্ছি যে, কিন্তু উপদেষ্টার এপিএস এর দুর্নীতি, উপদেষ্টার দুর্নীতি কি আমার দুর্নীতি? না, দ্বিতীয়ত হলো যে আমি এক লাইনে আপনাকে প্রশ্ন করি, আপনারা উপদেষ্টাকে ওন করেন অথবা উপদেষ্টা আপনাদের পার্টিকে ওন করে? উপদেষ্টা গভর্নমেন্টকে ওন করে, উপদেষ্টা আমরা কেন ওন করি? কিন্তু এই উপদেষ্টা গভর্নমেন্টের একেবারে দায়িত্বশীল জায়গা থেকেও বলেছেন নির্বাচনকালীন সরকারে উনি থাকবেন না এবং উনি ইলেকশন করবেন সেক্ষেত্রে। এবং আমরা পাবলিক পারসেপশনে যেটা জানি যে উপদেষ্টা, আপনি দেখেন বারবার পাবলিক পারসেপশন নিয়ে কথা বলছেন, আপনি যেটা নাইম আহমেদ বলেন পাবলিক পারসেপশন, আপনিও পাবলিক পারসেপশন নিয়ে কথা বলছেন। এবং আপনাকে বুঝতে হবে যে পারসেপশন ইজ সামথিং ক্রিয়েটেড, পারসেপশন ইজ নট দ্য রিয়েলিটি। রিয়েলিটি হলো যে আমি দুর্নীতিগ্রস্ত না, আমার এটাও পারসেপশন। আপনি শুধু পারসেপশন নিয়ে রাজনীতি করতে পারবেন, এটা একটা রাজনীতি। কিন্তু আপনি যদি গণঅভ্যুত্থানের পরে রাজনীতি নিয়ে কথা বলেন, আপনাদের পার্টির খুবই গুরুত্বপূর্ণ সম্ভবত যুগ্ম আহ্বায়ক মহানায়ক তানভীর, তাকে আপনারাই কিন্তু আপনারা শোকজ নোটিশ দিয়েছেন যে তিনি আসলে বদলি বাণিজ্যের সাথে জড়িত কিনা, এবং সেই জবাবের প্রেক্ষিতে আপনারা কিন্তু তাকে দল থেকে অব্যাহতিও দিয়েছেন। তার মানে এটা প্রমাণিত যে আপনাদের এবং এটা প্রমাণ করে, এটা কি প্রমাণ করে? এটা প্রমাণ করে যে একজন শাহেদ তানভীর, আপনার পুরো নাম জিএসটি গাজী তানভীর, হয়তো বা গাজী তানভীর সংগঠনে এসেছিল এবং এসেছিল অতিথি পাখির মতো। আমরা আসলে তার আমার সহযোদ্ধা না, চিনি না, বাট সংগঠনে তাকে সে যেহেতু আপনার তাবলীগের সাথে যুক্ত, চিনেন না, কখনো নাগরিক কমিটিতে দেখি নাই, কিন্তু তাকে কি টাকার বিনিময়ে পার্টিতে পোস্ট দিয়েছিলেন? বিষয়টা এখানে সে মূলত তাবলীগ জামাতের মজলিসে শুরার একজন সদস্য। আমরা যেহেতু পার্টি গঠন প্রক্রিয়ায়
আমরা সমাজের বিভিন্ন স্তরগুলোকে কানেক্ট করার চেষ্টা করেছি এবং আমরাও ধরে নিয়েছি যে উনি তাবলিগের একজন রিপ্রেজেন্টেশন হিসেবে আমাদের সাথে থাকলে আমাদের দলটা সামনের দিকে এগিয়ে যাবে। আমরা ওই গোষ্ঠীটাকে কানেক্ট করতে পারলাম। এখন দেখা গেল যে ওনার বিরুদ্ধে আপনার দুর্নীতির প্রমাণ ঠিক না, আমি বলবো যে দুর্নীতির অভিযোগ আসার সাথে সাথে কিন্তু কারা এটা স্পষ্টভাবে দাবি তুলেছে। আমি ব্যক্তিগতভাবে আমি ফেসবুকে পোস্ট দিয়েছি যে আমি এই রাজনীতি করার জন্য এনসিপি করতে আসি নাই, কিন্তু আপনারা কি করছেন? আপনারা স্বাভাবিক পারসেপশন তৈরি হচ্ছে কি যে এনসিপি আপনার একজন তানভীর এনসিপিকে রিপ্রেজেন্ট করে, তানভীরকে সাথে সাথে তানভীরকে আপনার অবধি দেওয়া হয়েছে। তানভীরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা স্পষ্টভাবে সরকারকে এবং দুদককে আমরা আহ্বান জানিয়েছি যে আপনারা এটার বিরুদ্ধে তদন্ত করুন, এবং তানভীর এখন পর্যন্ত পার্টির কেউ না। এখন এই বিষয়টা দেখেন যে আমরা একজনের বিরুদ্ধে অভিযোগ আসছে, আমরা তাকে ইমিডিয়েটলি আমরা তাকে অব্যাহতি দিয়েছি। ইভেন আপনি যদি দেখেন আমাদের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যিনি আমাদের আপনার নৈতিক স্খলনের যে অভিযোগ ঐকমত্য কমিশনে উনি আমাদেরকে রিপ্রেজেন্ট করছেন এবং উনি ঐকমত্য কমিশনের যে আমাদের সংস্কার সমন্বয় কমিটির প্রধান ছিলেন, তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ আসে নাই। তার বিরুদ্ধে শুধুমাত্র একটা জায়গা থেকে মনে হচ্ছে যে তার কোনো স্খলন ঘটে থাকতে পারে। আমরা ইমিডিয়েটলি এই গুরুত্বপূর্ণ জায়গার একজন ব্যক্তিকে কিন্তু আমরা অব্যাহতি দিয়েছি, সাময়িক অব্যাহতি। পরে দেখা গেল যে ওই নারী, আপনি বলছেন অভিযোগ, সেটা তো উইথ ডকুমেন্ট হয়ে গেছে, পারসেপশন। আপনি কি ভয়েস ওভার বা ভয়েস ওভারে কি ছিল, ফোন রেকর্ডটাকে না কি ছিল, স্ক্রিনশটগুলোকে কি আপনি বলবেন? না, আপনি একটা বিষয় দেখেন যে ম্যানিপুলেটেড, ডিড হি মেড, সে কি ক্রাইম করেছে? সে কি করেছে? সে কোনো আপনার নারীর প্রতি অবিচার করেছে? আপনি যদি বলেন নারীর প্রতি যে কোনো ধরনের অসদাচরণ করেছে, করে নাই। যখন একজন নারী অভিযোগ করে যে আমাকে হ্যারাসমেন্টের জায়গা থেকে এই জায়গায় কথা বলেছে, নারীর অভিযোগ মানেই জিনিসটাকে আপনি একজন ভিকটিমকে আপনি ইমিডিয়েটলি তাকে আপনি ধরেন অব্যাহতি দিবেন, তার বিরুদ্ধে অ্যাকশন নেবেন, এটা তো জাস্টিস না। জাস্টিস হলো সে যতটুকু অন্যায় করেছে আপনি প্রপোর্শনাল আপনি তাকে শাস্তি দিবেন। আমরা কিন্তু পাবলিক পারসেপশন যাতে ঠিক থাকে আমরা তখন তাকে অব্যাহতি দিয়েছি। পরে দেখা গেল যে 2 মাস ধরে এই নারী শুধুমাত্র আপনার সারোয়ার তুষারের বিরুদ্ধে না, সে আপনার যে ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে, সে বিভিন্ন ধরনের, এবং সে একটা গ্রুপের সাথে কানেক্টেড, এবং একটা সময় সে অ্যাসাইলাম নিয়ে জার্মানি চলে গিয়েছে। আমরা দেখলাম যে তার অভিযোগের কোনো ভিত্তি নেই এবং সারোয়ার তুষার ডিড নট ডু এনিথিং লাইক দিস। তখন আমরা তাকে আবার, কিন্তু প্রশ্ন হচ্ছে যেই নারী সারোয়ার তুষারের বিরুদ্ধে অভিযোগ করেছে সে তো আপনার বিরুদ্ধে অভিযোগ করেনি, কিংবা নাইম আহমেদের বিরুদ্ধে অভিযোগ করেনি, আমার বিরুদ্ধে অভিযোগ করেনি। এখানে একটা বিষয়, কেন স্পেসিফিক সারোয়ার তুষার? নিশ্চয়ই সারোয়ার তুষারের সাথে তার কোনো কানেক্টিভিটি ছিল? তুষারের সাথে তার সম্পর্ক ছিল, তুষারের সাথে দেখেন তার কি সম্পর্ক ছিল সেটা সারোয়ার তুষার এবং তার মধ্যকার বিষয়। এখন সে সম্পর্কের দুজনের প্রাইভেট কনভারসেশনের কিছু অংশ সে পাবলিক করলো। এখন দেখেন, আচ্ছা ধরেন আপনার সে তাকে একটা কুপ্রস্তাব দিয়েছে, কুপ্রস্তাবের জন্য তাকে আপনার পার্টি থেকে 3 মাস আপনি অব্যাহতি দিয়ে রেখেছেন। আপনি কি তাকে চিরতরে, তাকে কি আপনি জেল দিতে পারবেন? তাকে কি আপনি জরিমানা করতে পারবেন? তাকে কি আপনি শাস্তি মৃত্যুদণ্ড দিতে পারবেন? সে যদি অন্যায় করে থাকে আপনি কোন অন্যায়ের জন্য কি শাস্তি দিবেন? আপনি কি এতটুকু জাস্টিসের মাত্রা বুঝবেন না? এখন ধরেন একটা বিষয় দেখেন, আমরা বারবার বলছি ধরেন আপনার যে অমুকের বিরুদ্ধে 200 কোটি টাকার দুর্নীতি হয়েছে অথবা 400 কোটি টাকা সে দুর্নীতি করেছে, আপনি সুস্পষ্ট তথ্য দেওয়ার সময় এত কনফিডেন্টলি তথ্য দিচ্ছেন, মনে হচ্ছে 400 কোটি টাকা প্রজেক্টের মূল্য। আপনি ধরেন যদি কেউ দুর্নীতি করে থাকে সেখানে কত পার্সেন্ট দুর্নীতি করে? ধরুন 10%, 20%, 30%, কিন্তু আমরা কিন্তু ধরো 400 কোটি টাকার মালিক হয়ে গিয়েছে। তারপরে বিষয়টা হলো দেখেন, আমি এটা নিয়ে আপনি কি এটা দিয়ে আপনি তানভীর এবং সারোয়ার তুষার সহ আপনার দলে যেসব নেতৃস্থানীয় লোকদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে পাবলিকলি, দুর্নীতি, নৈতিক স্খলন এবং বিভিন্ন জায়গায় সরকারের সাথে থেকে বেনিফিশিয়ারি হওয়া, আপনাদের সাথে থাকা একজন উপদেষ্টার এপিএস এর জায়গা থেকে, সেই এপিএসও আপনাদের দলের সাথে কানেক্টেড ছিলেন, সেই জায়গা থেকে কিভাবে বলেন একসাথে আপনাদের সাথে আন্দোলন করেছে? আন্দোলন তো দল না, আপনি দেখেন এই বিষয়ের মাথায় রাখতে হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আপনারা তাকে ডিজন করেন, এই অভিযোগের অভিযোগ না, আপনাকে আপনারা ডিজন করেছেন। স্পষ্ট হতে হবে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সে আন্দোলনে শুধুমাত্র এনসিপি ছিল না, সেখানে বিএনপি ছিল, জামাত ইসলামী ছিল, লেবি পার্টি ছিল, এই গণ অভ্যুত্থানের পেছনে আমরা দেখেছিলাম প্রত্যেকটা স্টেক হোল্ডার যারা সবাই সবার ক্রেডিটটা দাবি করেছে, কিন্তু যখন এই ব্যক্তিগতভাবে কেউ হয়তো দাবি করতে পারে আমি ছিলাম, সেটা বলতে পারে, যখন একটা দলীয় জায়গা থেকে কেউ দাবি করে যে এই অভ্যুত্থানে অমুক ছিলেন না, আমরা ছিলাম, আমরা তো আপনার এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রার্থী, ভিপি প্রার্থী বাকশাসের আবু বাকের মজুমদারের জায়গা থেকেও আমরা শুনেছিলাম যে গণ অভ্যুত্থানের পেছনে যে 9 দফার ঘোষক, সেই 9 দফার ঘোষক অনলি আবু বাকর, এখানে অন্য কেউ ছিল না। আবু
বাকের ঘোষণা দিয়েছেন মানে উনি পাঠিয়েছেন। এখন এটার পিছনে অনেক মানুষ থাকবেন, কিন্তু এটা নিয়ে তো কোনো এমন সেই সময় আবু বকর কি বলেছে যে না, এটাতে ইনক্লুডিং ছাত্রদল, ছাত্র শিবির অথবা বাম সংগঠন যারা যারা সবাই সহ আমরা বসে একসাথে সিদ্ধান্ত নিয়ে এটা গিয়েছি এবং আমি ঘোষণা দিয়েছি, এরকম কোন স্টেটমেন্ট কি আবু বকর দিয়েছিল? একটা বিষয় দেখেন যে গণ অভ্যুত্থানের সময় আমরা যখন দেখি যে সমন্বয়করা আপনার ডিবি অফিসে ছিলেন, তখন আপনার আবু বাকের, সেখানে আপনার রিফাত রশিদ, হান্নান মাসুদ, তাদের কাছ থেকে আপনার যখন আন্দোলন স্তীমিত হয়ে গিয়েছে এবং একটা 8 দফাও দেওয়া হয়েছিল, 8 দফার এগেনস্টে গিয়ে 9 দফা দেওয়া হয়েছে এবং 9 দফার মাধ্যমে বলা হচ্ছে যে এটা 1 দফার ভিত্তি রচনা করেছে। এবং 9 দফাটা আসলে আপনার পত্রিকাগুলো আপনি কাদের মাধ্যমে পেয়েছে। এখন ধরেন এইটা যদি কেউ ক্লেম করে যে 9 দফার, যেমন একটু আগে আপনার এই নাঈম আহমেদও বললেন যে 9 দফার ঘোষক আব্দুল কাদের কেন করলেন, এখন এইটাকে আপনি আর কোন জায়গায় নিয়ে যেতে চান? যে আব্দুল কাদের 9 দফার ঘোষণা দিয়েছেন, ব্যাস। এখন আপনি যদি বলেন যে 9 দফার ঘোষণা আরেকজন লিখে দিয়েছেন, দিতে পারবে একটা কোনো কিছুই আপনার একটা ফ্রেশ ডকুমেন্ট। আমরা জনাব নাঈম আহমেদ, একই প্রসঙ্গে আমরা ছিলাম, সেটা হচ্ছে বাংলাদেশের ছাত্র সংসদের নির্বাচনে যে জায়গা থেকে আমরা একটু সরে গিয়ে জাতীয় রাজনীতির ইস্যুতে আমরা ঢুকে গিয়েছি। বাংলাদেশের ছাত্র সংসদ নির্বাচনে যেই নতুন যে ধারা তৈরি হচ্ছে, সরকারের আনুকূল্য পাওয়া দল অথবা পাওয়ারের সাথে সংশ্লিষ্ট দলগুলোর বাইরে গিয়েও ভোটাররা ভোট দিচ্ছে নতুন আঙ্গিকে, এই জায়গা থেকে আপনি নেতৃত্ব সৃষ্টির জায়গা থেকে বাংলাদেশের ছাত্র সংসদ নির্বাচনগুলোর ভূমিকা আপনি কীভাবে মনে করেন? এই জায়গাগুলো থেকে নতুন নেতৃত্ব উঠে আসবে, নাকি আবারও আমরা সেই একই গতানুগতিক যেই ধারাটা আমরা একটু আগে দেখেছিলাম যে অভিযোগ উঠছে দুর্নীতি, আমরা নৈতিক স্খলনের অভিযোগ উঠছে, আমরা ধরে নিলাম কথার খাতিরে যে অভিযোগগুলো সত্য নয়, কেউ না কেউ অভিযোগটা তুলেছে, সেই অভিযোগের কাউন্টার ন্যারেটিভ দেওয়ার দায়িত্ব কিন্তু ছাত্র সংগঠনগুলো এবং রাজনৈতিক দলগুলোর। সেই ক্ষেত্রে নতুন যে ধারাটা তৈরি হচ্ছে, এই ধারায় আপনি কতটা আশাবাদী? আচ্ছা, ধন্যবাদ। আমি জাস্ট আপনার মূল কোশ্চেনে যাব। আলাউদ্দিন ভাইয়ের জাস্ট একটা জায়গায় আমি একটু নোট দিয়ে যেতে চাই, যেহেতু সরোয়ার তুষারের, এবং সরোয়ার তুষার আমারও রাজনৈতিক কলিগ ছিল আর কি, নাগরিক কমিটিতে ছিলাম। আমি জাস্ট একটা নোট দেব, দেখেন সরোয়ার তুষারের ব্যাপারে নারীদের মানে নৈতিক পদস্খলনজনিত কিংবা নারী নির্যাতনের যে হিস্ট্রি, এটা কিন্তু নতুন না। যখন রাষ্ট্রচিন্তায় তিনি ছিলেন তখন জনৈক তার গার্লফ্রেন্ড বা যেটাই বলি তার সাথে তখনও কিন্তু নারী নির্যাতনের একটা হিস্ট্রি তার আছে, এবং একাধিক নারীর মানে নারী নির্যাতনের হিস্ট্রি তার সাথে আছে। এবং যখন এনসিপির অভ্যন্তরীণ নীলা ইসরাফিলের সাথে ইস্যুটা সামনে আসে, তখন রাষ্ট্রচিন্তার সময়ের যে অত্যাচারের যে ঘটনা এবং সেইটার যে বিচার সালিশ, সেই বিচার সালিশের প্রধান বিচারপতি মানে বিচারক ছিলেন হলো আলোকচিত্রী শহীদুল আলম, এবং তিনি কিন্তু তখন এসে পাবলিক স্টেটমেন্ট দিয়েছেন, এবং ওইটা যে নানাভাবে কিছুটা ধামাচাপা দিয়ে রাখা হয়েছিল ইত্যাদি, এবং যার যতটুক মানে জিনিস পাবলিক করা দরকার করেছেন। তো দেখেন কত বেশি নৈতিক দেউলিয়াত্ব এবং বুদ্ধিভিত্তিক দেউলিয়াত্ব হলে এইরকম একটা লোককে আমাদের আবার পলিটিক্সে গ্লোরিফাই করা লাগে, এটা অ্যালার্মিং আমাদের জন্য। এবার আমি আপনার কথায় যাই, দেখেন আমরা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তই করতে চাই, একটা নয়া রাজনৈতিক কালচার বানাইতে চাই। দেখেন অভ্যুত্থানের পরে শুধুমাত্র সেই রাজনীতিটাই নতুন করে শাইন করতে পারে, যেটা আসলে প্রকৃতপক্ষে নয়া রাজনৈতিক বন্দোবস্ত। নয়া রাজনৈতিক বন্দোবস্ত কোনো ভোকাবুলারি সর্বস্ব ব্যাপার হইলে আর হবে না। অর্থাৎ মানি মাসলের যে রাজনীতি, এই রাজনীতির বাইরে একটা নতুন ধারার রাজনীতি আপনার আমার বানাইতে পারতে হবে। কেন লাগবে দেখেন, এটা আপনার এইখানে ধরেন আলাউদ্দিন ভাই আছেন, আলাউদ্দিন ভাই যদি কোনো নয়া রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণ না করতে পারে, বা আমরা সবাই মিলে যদি আলাউদ্দিন ভাই, আমি, বাংলাদেশ এনসিপি, আমরা মিলে যদি নয়া রাজনৈতিক একটা বন্দোবস্তের পরিবেশ তৈরি করতে না পারি, তাইলে যেটা হবে যে বিএনপির যেই ক্যান্ডিডেটটা আলাউদ্দিন ভাইয়ের আসনে বা আমার আসনে দাঁড়াবে, সে অন্তত নির্বাচনের ওই 1 মাসে 10 কোটি টাকা খরচ করবে, সেই টাকা তার আর আমার নাই। ফলে এবং এটা হবেও না, মানে খরচ করার মতো ক্যাপাসিটি আমাদের নিয়ার ফিউচারে হবে না। ফলে আমরা কখনোই ওইখানে যে কম্পিটিশনই করতে পারবো না, যে জিতা তো পরের আলাপ। ফলে আমাদের জন্য নয়া রাজনৈতিক বন্দোবস্ত জরুরি, এবং সেই নয়া রাজনৈতিক বন্দোবস্তের একটা ফ্রেমওয়ার্ক হইতে পারে আমাদের এই ছাত্র সংসদ নির্বাচনগুলো। আমি এইখান থেকে এই জিনিসটা দেখার চেষ্টা করি। দেখেন যে এইখানে যার ক্যালিভার আছে, যে যোগ্য, যার প্রচার প্রচারণা অনেক বেশি ফ্রেন্ডলি, মিডিয়া ফ্রেন্ডলি, যে সোশ্যাল মিডিয়ায় উপস্থিতি ভালো মানে কথা বলতে পারতেছেন, ভালো ইশতেহার দিতে পারছেন,
লোকজন কিন্তু তাকেই ভোট দিয়ে নেতা বানাচ্ছে। এবং দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে আমরা যে নয়া রাজনৈতিক বন্দোবস্তর কথা বলছি, এটা রাতারাতিও নিয়ে আসা সম্ভব না। এই যে একটা ফ্রেশ ইলেকশনের মধ্য দিয়ে একটা মানি মাসলের কোনো কিন্তু ব্যবহার সেই অর্থে কিন্তু এই ছাত্র সংসদ নির্বাচনগুলোই হচ্ছে না। ফলে যে একটা সুন্দর পরিবেশে সুন্দর রাজনীতির মধ্য দিয়ে সুন্দর নেতৃত্ব উঠে আসার যে ঘটনাটা ঘটছে, এইটা যখন আরও এরকম বাংলাদেশের সকল ইউনিভার্সিটিগুলোয় ঘটতে থাকবে, সকল পাবলিক ইউনিভার্সিটি, তারপর সকল বড় বড় জাতীয় বিশ্ববিদ্যালয়গুলোতে এই ইলেকশনগুলো একবার দুইবার হয়ে যাবে, দেখবেন নতুন সেট অফ লিডারশিপ আমাদের সোসাইটিতে চলে আসবে এবং তারা লাথি দিয়ে এই পুরাতন বন্দোবস্তকে ফেলে দিয়ে নতুনভাবে দাঁড়ায় যাবে। তখন নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে, এটা আমি আশা জনাব রাখি। আলাউদ্দিন মোহাম্মদ, একেবারে সংক্ষেপে আমরা শেষের দিকে আসছি, আমরা এক লাইনে শুনতে চাই, সেটা হচ্ছে নয়া বন্দোবস্ত এবং নতুন ধারার রাজনীতি এবং যেই নিয়ে বাংলাদেশের রাজনীতির পট পরিবর্তন হলো, এই পট পরিবর্তনের পরেও বাংলাদেশের অনেক দীর্ঘদিনের বন্ধ হয়ে থাকা ছাত্র সংসদ নির্বাচনের প্রথম ডাকসুর ইলেকশনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের প্রার্থী কী করে এত কম? আপনি ধরে নিলাম, আপনি যেটা বলছেন 1000 ভোট, উনি 600 বলেছেন, অর্ধেক বলেছেন বা কম বলেছেন। কেন 1000 ভোট পেল? কেন নির্বাচিত হলো না? কেন এই প্রার্থীকে ছাত্ররা গ্রহণ করলো না? হ্যাঁ, এখন প্রথমত যে আমরা যেটা দেখছি যে গণতান্ত্রিক ছাত্র সংসদ নির্বাচনে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তারা আসলে টানতে পারেনি, এটার পিছনে অনেকগুলো কারণ আছে। প্রথমত এক্ষেত্রে কি আপনার যে দুর্নীতির অভিযোগ, নৈতিক স্খলন, এখানে বিষয়গুলো কি প্রভাব ফেলেছে? এই বিষয়টা আমি বলছিলাম। আপনি তো আমাকে লাস্টবার আপনি এমন কিছু ক্লেম নিয়ে আসলেন যে আসলে মূল কথায় যেতে পারলাম না। মূলত এই পারসেপশন তো প্রভাব ফেলছি, হ্যাঁ, এটা তো আমি অস্বীকার করছি না, পারসেপশন প্রভাব ফেলছে। তবে এটাও সত্য যে আপনি ধরেন আমাদের এই বাক্সাসের ছেলেরা নির্বাচন করছে কাদের সাথে? নির্বাচন আপনি দেখেন ছাত্র দল ধরেন 20 দিন আগেও যাদের প্রার্থীদের আসলে কেউ চিনতো না, কিন্তু তাদের যে সাংগঠনিক ভিত্তি, সক্ষমতা এবং আপনার মোটা দাগে আপনার এই যে বিশ্ববিদ্যালয় শিক্ষক কমিউনিটির মধ্যেও যে তাদের শিক্ষক আপনার কমিউনিটি আছে ধরেন, তাদের সহযোগিতা, তাদের ভাবে কিন্তু 20 দিনের ভিতরে তারা আপনার সেকেন্ড পজিশনে চলে আসছে। জামাত ইসলামীর ছাত্র সংগঠন যেটা আপনার ছাত্র শিবিরের ক্ষেত্রে দেখেন, শিবির গত 1 বছর যে কাজ করেছে, এখানে শিক্ষার্থীদের মধ্যে কাজ করেছে, অনেকগুলো ওয়েলফেয়ারমূলক কাজ করেছে এবং খুব সুসংঘবদ্ধভাবে তারা কাজ করার যে ফল হিসেবে সেক্ষেত্রে আপনার তারা তাদের বিজয় নিয়ে এসেছে। আর একটা বিষয় হলো যে ওখানে কিন্তু মানে যদি ছাত্র শিবিরের কিন্তু প্রায় 7000-এর মতো, যেটা আমরা আগে শুনেছি আর কি, যে তাদের নিজস্ব ভোটার আছে ইতিমধ্যেই। তো এখন বাক্সাসের যে নেতৃত্ব, প্রথমত নেতৃত্ব আসলে ক্যাম্পাসে জনগণকে কানেক্ট করতে পারে নাই। দ্বিতীয়ত হলো যে বাক্সাসে আসলে অথবা ছাত্র সংসদে যারা নির্বাচন করার কথা ছিল তারা মূলত জাতীয় রাজনীতিতে চলে এসেছে। এবং ক্যাম্পাসে যারা আছে ধরুন আপনার বাকের মজুমদার কিংবা আব্দুল কাদের, তারাও কিন্তু অনেকটাই আপনার এক নতুন পরিস্থিতিতে খাপ খেয়ে চলতে হচ্ছে, কারণ তারা রাজনীতি করেছে তাদের বড় ভাইদের সাথে। তাদের বড় ভাইরা তো এটা লেসন যে সোশ্যাল মিডিয়ার রাজনীতি এবং মাঠের রাজনীতি, আপনার দলের অনেক নেতৃবৃন্দের একেবারে ছোট ছোট যে কোনো একটা নরমাল পোস্টও আমরা কয়েক মিলিয়ন এটা লেসন না, এটা মাঠের রাজনীতিতে আপনাদের ব্যালট বাক্সটা ফাঁকা না, ব্যালট বাক্স ফাঁকা না, মাঠের রাজনীতিতে আমাদের ব্যালট বাক্স যা হওয়ার তাই হয়েছে, এটাই এখানে আসলে। কিন্তু আপনার দলের কোনো না কোনো নেতা বলেছেন যে এই মুহূর্তে নির্বাচন হলে 200 আসন অবলীলায় এনসিপি পেয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা এই মুহূর্তে সাংগঠনিক দুর্বলতার কথা বলছেন, মানি মাসলের কথা বলছেন। এখানেও যেমন তাদের একজন কেন্দ্রীয় তাদের সদস্য, যুগ্ম সদস্য সচিব একজন বলছেন যে তারা কিছুদিন আগে বলছেন যে 70% পদ ডাকসুতে তারা জিতবে। কিন্তু আমি মূল যে জায়গাটা আসি যে আপনার কে কি বলেছে সেটার চেয়ে বড় হলো আপনি আমাকে প্রশ্ন করেছেন, ইউ শুড লিসেন টু মি। আমি খুব স্পষ্টভাবেই বলেছি, এখানে প্রথমত তারা শিক্ষার্থীদের সাথে কানেক্ট করতে পারে নাই যতটা না তারা জাতীয় রাজনীতিতে কানেক্টেড। দ্বিতীয়ত হলো আপনি এইটা কি আমাকে বলতে দিবেন নাকি? আপনি এক লাইনে আমি শুনতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনারা শুধুমাত্র একটা লিমিটেড ক্যাম্পাসের শিক্ষার্থীদের সাথে কানেক্ট করতে পারতেছেন না, জাতীয় রাজনীতিতে গণমানুষের সাথে কিভাবে আপনারা কানেক্ট? না, আপনি এই বিষয়টা আপনি এক লাইনে শুনলে, প্রথমত তারা জাতীয় নেতা, তারা ক্যাম্পাসের নেতা না। আবুল বাকের মজুমদার জাতীয় নেতা, আব্দুল কাদের জাতীয় নেতা, তারা ক্যাম্পাসের ভোটাভুটির উপর তাদের অনেক কিছু নির্ভর করছে না। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা ক্যাম্পাসে নির্বাচন করতে গিয়েছে এবং নির্বাচনের যে স্ট্র্যাটেজি সেখানে হেরেছে। হেরে যাওয়া মানে এমন না যে তাদের যে গণঅভ্যুত্থানের ভূমিকা অথবা এখনও ছাত্রনেতা হিসেবে তাদের যে আবেদন, আগামী রাজনীতিতে জাতীয় নেতা হিসেবে তাদের যে আবেদন সেটা ফুরিয়ে গিয়েছে। দ্বিতীয়ত হলো যে এখানে আরেকটা বিষয় দেখতে হবে যে মানে আমরা ধরেন গত 6 মাস কিংবা 1 বছরে যেই
একটা কনসার্টেড একটা মিডিয়া প্রপাগান্ডার মধ্য দিয়ে, শুধুমাত্র আমরা না, ধরেন এখানে বাংলাদেশও তো বেশ ভালো শক্তিমত্তা নিয়ে দাঁড়িয়েছে, কিন্তু দেখেন যে কতটুকু আমরা আসলে এই যে পুরো একটা সেকুলার এস্টাবলিশমেন্টের মধ্য দিয়ে আমরা কতটুকু গ্রহণযোগ্যতা নিয়ে আগাতে পারছি। তৃণমূলে আমাদের সাপোর্ট আছে, বাংলাদেশের সাপোর্ট আছে, এনসিপির সাপোর্ট আছে, অন্যান্য দলের সাপোর্ট আছে, কিন্তু এই সাপোর্টটাকে ভোটে ক্যাশ করা অথবা একটা এস্টাবলিশমেন্টের মধ্যে ঢুকানোটা কিন্তু সবার জন্য চ্যালেঞ্জ, শুধুমাত্র এনসিপির জন্য চ্যালেঞ্জ না। আজকে যেই প্রপাগান্ডাটা এনসিপির বিরুদ্ধে হচ্ছে, এটা আরেকটা বড় কারণ হলো যে এনসিপি সত্যিকার অর্থেই একটা গণমানুষের দল হিসেবে উঠে আসতে চেয়েছে, কোনো একটি নির্দিষ্ট মতাদর্শিক দল হিসেবে উঠে আসতে চায় নাই। কিন্তু আমরা গণমানুষের মতাদর্শিক দলের, আপনার দেখেন মতাদর্শিক দলের উত্থানও আছে, পতনও আছে, কিন্তু সত্যিকার অর্থে গণমানুষের দল হয়ে উঠলে এটা সবাই জানে আজকের বিশ্বে আসলে এনসিপির মতো। কিন্তু আমরা এটাও দেখেছি এক বছরে গণমানুষের দল হয়ে উঠতে চাওয়া দলের বিরুদ্ধে নানাবিধ অভিযোগের পাহাড় হয়েছে। আমরা এই বিষয়ে আবার কথা বলবো আপনাদের সাথে। আমাদের আজকের সময় আমরা একেবারে শেষের দিকে। আমি জনাব নাঈম আহমেদ এক লাইনে শুনতে চাই, বাংলাদেশের রাজনীতিতে আপনার একবারে 30 সেকেন্ডে আপনি শেষ করবেন, বাংলাদেশের রাজনীতিতে আপনি কোন জায়গায় দেখতে চান, বর্তমানে আমরা কোথায় আছি? আমি বাংলাদেশের রাজনীতিতে যা কিছু খারাপ সেটাকে ভালো জায়গায় দেখতে চাই। খুব সহজ হচ্ছে, আমরা 300 আসনে আমাদের তরুণরা বা যারা সৎ দক্ষ যোগ্য লোক তারা ইলেকশন করবে, সব পার্টি, সেটা এনসিপির, বাংলাদেশের, বিএনপির, জামাতের, যে তাদের কোটি কোটি টাকা খরচ করতে হবে না, তারা সুন্দর ইশতেহার দিবে এবং সেই ইশতেহারগুলো অনেক বেশি কস্ট ইফেক্টিভ ওয়েতে প্রচারণা করবে এবং সেই উদ্যোগটা, সেই কস্ট ইফেক্টিভ উদ্যোগটা নির্বাচন কমিশন গ্রহণ করবে এবং তার মধ্য দিয়ে খুব অল্প খরচে সত্যিকার যোগ্য লোকগুলো নির্বাচিত হয়ে আসতে পারবে। এটাই আমার ধন্যবাদ জনাব নাঈম আহমেদ। আমরা আজকের প্রোগ্রাম এখানে শেষ করতে বাধ্য হচ্ছি আমাদের সময় স্বল্পতার জন্য। প্রিয় দর্শক, আমরা কথা বলছি বাংলাদেশের রাজনীতি, কথা বলছি ক্যাম্পাসের রাজনীতি, ছাত্র সংসদ নিয়ে। আমরা যে বিষয়টিকে আমরা মূল ফোকাসে রাখতে চেয়েছিলাম সেটা হচ্ছে গণমানুষের আস্থা। আমরা আস্থাহীনতার রাজনীতি দেখেছিলাম গত 16টি বছর, অথবা বাংলাদেশের অভ্যুত্থান পূর্ববর্তী যেই রাজনৈতিক পরিবেশ ছিল সেই পরিবেশে আমরা মানুষের আস্থার জায়গায় একেবারেই শূন্যতা দেখেছিলাম। প্রিয় দর্শক, মিরর সংলাপে আজ এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।